কে ক্লাস নিচ্ছে আজকে সুবিধা? সরি ফর বিং লেট। সবাই কেমন আছো? আমার কথা শুনতে পাচ্ছ কি না কমেন্টে জানাও। আজকে আমরা প্রাণীবিজ্ঞানে ফিরে এসেছি। আজকে আমরা শুরু করব ডাইজেশন এবং অ্যাবজর্পশন। ডাইজেশন মানে হচ্ছে খাবার ভেঙে ফেলা, অ্যাবজর্পশন মানে হচ্ছে ভেঙে ফেলা খাবারগুলো রক্তে চলে যাওয়া। আলটিমেট টার্গেট হচ্ছে রক্তে আমরা খাবারগুলো নিয়ে যাব। রক্তের কাজ কি? রক্ত খাবারগুলোকে আমাদের সারা শরীরে সবগুলো কোষে পৌঁছে দিবে, ঘটনা শেষ, ঠিক না? ওকে, লাইটিং আজকে একটু সমস্যা হয়েছে। ওইটা অফ করো। ওকে, আগে কি এরকমই ছিল? অনেক বেশি লাইট লাগছে। আবার দাও এটা। এটা কি সরে আসছে নাকি দিয়ে? দাও। তোমরা যখন লাইট দিবা তখন চিন্তা করবা যে রাজীব ভাইকে সুন্দর লাগছে কিনা, এটা খুব জরুরি। হ্যাঁ, মেকআপ তো করার ব্যবস্থা করা নাই, তো এই জিনিসটার দিকে একটু খেয়াল রাখতে হবে। লুক, আজকে আমরা কি পড়ব? ডাইজেশন এবং অ্যাবজর্পশন। কথা যেগুলো বলা আছে বইয়ের মধ্যে একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে। ক্লিয়ার ধারণাটা কি? সেটা হলো ডাইজেশন মানে কি আর অ্যাবজর্পশন মানে কি। দেখো, তোমার শরীরে একটা খাবার দেওয়া হয়েছে, এত বড় খাবার। জিনিসটাকে তুমি কি করবে? প্রথমে ছোট 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 খাবারে পরিণত করবা। এটার নামই হলো ডাইজেশন, রাইট? বা পরিপাক। তাহলে বলো তো ডাইজেশন মানে কি? বড় একটা খাবারকে ছোট ছোট টুকরা করা। ডিটেইল বলছি আমি, তাহলে বাকিটা আমি আগে দেখাই। এই ছোট ছোট খাবারগুলো কোথায় আছে সুবি ভাই? এইটা তো আপনি মুখে নিলেন, তাই না? এটা মুখের মাধ্যমে আপনি গ্রহণ করলেন। তাহলে খাবারটা এখন কোথায় আছে? আপনার পরিপাক নালীতে আছে, ঠিক না? ঠিক কিনা? তো মানুষের মুখ থেকে কিন্তু পরিপাক নালীর শুরু হয়। তাহলে বলো তো ডাইজেশন বা পরিপাকটা কোথায় ঘটে? পরিপাক নালীতে। এই জিনিসটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। যদি না বুঝো তাইলে কিন্তু সমস্যা আছে। তাহলে আমি যে মুখের মধ্যে খাবার দিলাম, আমার পরিপাক নালীটা আছে,
এর মধ্যে যে ঘটনাগুলো ঘটবে, যাই ঘটনা ঘটুক না কেন, সবগুলোর নামই হলো ডাইজেশন বা পরিপাক। এখন দেখো, এই পরিপাক নালীতে যে খাবারগুলো ছোট 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 হয়ে গেল, এগুলোকে আমরা কি করব? রক্তনালীতে নিয়ে যাব। তাহলে দেখো এই দেয়ালগুলো ভেদ করে খাবারগুলো কোথায় যাবে? এই যে রক্তনালীতে চলে যাবে। তাহলে এটার নাম কি? শোষণ। সহজ জিনিস। পরিপাক নালীতে বড় কোনো খাবার, বৃহৎ কোনো খাদ্য অণু ভেঙে টুকরো হয়ে যাওয়া, এটা হলো ডাইজেশন। পরিপাক কি? শোষণ কি? পরিপাক নালী থেকে রক্তনালীর ভেতরে যাওয়ার প্রক্রিয়াটা। খাবার একটা খাচ্ছে, আলটিমেট টার্গেট হচ্ছে রক্তে নিয়ে যাওয়া। রক্ত কি করবে? সারা শরীরের সবগুলো কোষকে এই ছোট ছোট টুকরোগুলো পাঠিয়ে দিবে। উদ্দেশ্য সফল, তাই না? তাহলে আমরা খুব স্বার্থপর। কি করি? ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা খাদ্যকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের মুখের মধ্যে নিয়ে আসি, তাই না? খাদ্য জানে না সে শেষে কোথায় যাবে। প্রিয় স্টুডেন্ট, দেখো এখন পরিপাকে কি ঘটে এইটা আমরা পরে আলোচনা করব। লুক, এই খাবারটা দেখো বড়, এটা হলো ছোট। তার মানে বৃহৎ অণুকে আমরা কি করি? ক্ষুদ্র করি। বৃহৎ অণুকে আমরা কি করি? ক্ষুদ্র করি। এই খাবারটা কিন্তু পানিতে দ্রবণীয় নয়, তাহলে অদ্রবণীয়কে আমরা কি করি? দ্রবণীয় করি। টুকরা টুকরা করে দিলে দ্রবণীয়। যদি দ্রবণীয় না হয় তাহলে রক্তে কিভাবে যাবে? রক্তে কিভাবে সে চলাচল করবে? এত বড় একটা মাংসপিণ্ড আমরা কি সিরিঞ্জের মাধ্যমে কখনো দিতে পারি রক্তনালীতে? পারি না। 3 নম্বর কি হবে? জটিল। এখানে তো অনেক খাদ্য অণু আছে এবং এরা পরস্পরের সাথে বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। এই বন্ধনগুলো খুলে গেছে, তাহলে জটিলগুলোকে আমরা কি করি সুই ভাই? সরল করি। তাহলে এটা হলো জটিল খাবার। ভাত, মাংস, রুটি, এগুলো আমরা টুকরা টুকরো 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 করলাম, জটিলটাকে সরল করলাম। দেখো খুব সহজ। এখন দেখো তো, এই যে বড় যে জিনিসটা ছিল এটা কঠিন ছিল না? তাহলে আমরা কঠিনটাকে কি করব সুই ভাই? দেখো তো, দ্রবণে যদি নিয়ে যেতে চাও তাহলে কিন্তু তোমাকে তরল করতে হবে। কঠিনকে আমরা কি করব? তরল করব। সহজ জিনিস। যে প্রক্রিয়ায় বৃহৎ, অদ্রবণীয়, জটিল এবং কঠিন খাদ্যবস্তুকে ক্ষুদ্র, দ্রবণীয়, সরল এবং তরল করা হয়, এটা দেহের জন্য ছিল কি? অনুপযোগী। তাহলে এটা কি? গ্রহণযোগ্য দেহের জন্য। যে প্রক্রিয়ায় বৃহৎ অণু, অদ্রবণীয়, জটিল, কঠিন এবং দেহের জন্য অনুপযোগী খাদ্যবস্তুকে ক্ষুদ্র, দ্রবণীয়, সরল, তরল এবং দেহের জন্য গ্রহণযোগ্য পরিণত করা হয়, তাকে বলা হয় পরিপাক। কোন জায়গায় ঘটে এটা? পরিপাক নালীতে। পরিপাক নালী কি মুখ না? হ্যাঁ, মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত পুরোটাই কিন্তু পরিপাক নালী। মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত পরিপাক নালী। পায়ু যে পরিপাক নালীর অংশ নয়, এটা কিন্তু আমি কিছুক্ষণ পরে তোমাদের দেখাবো। মলাশয় পর্যন্ত হচ্ছে পরিপাক নালী। মলাশয় পর্যন্ত। পায়ু কিন্তু পরিপাক নালী নয়। পায়ু কিছুই না, পায়ু জাস্ট একটা দরজা। দরজা কি ঘরের অংশ? দরজা ঘরের অংশ? ওটা এন্ট্রি আর এক্সিট এইটাই জন্য ব্যবহৃত হয়। জানালা কি ঘরের অংশ? বাতাস আসে যায়, ওটা কিন্তু ঘরের অংশ না। এই যে ভেতরটা হলো অংশ, যা কিছু ঘটবে ভেতরে হবে, জানালাই হবে না, দরজাই হবে না। তাহলে বলেন তো, মুখ ছিদ্রের কথা যদি বলি, মুখ ছিদ্র কি পরিপাক নালী? না, পরিপাক নালী শুরু হয়েছে মুখ ছিদ্র দিয়ে। মুখ ছিদ্রের পরে তুমি যেখানে প্রবেশ করলা ওখান থেকেই পরিপাক নালী শুরু, মুখ গহ্বর। একই সাথে মলাশয়ের পর হচ্ছে এই যে একটা ওপেনিং,
তাহলে মলাশয় হচ্ছে পরিপাক নালীর শেষ, এটা জাস্ট একটা ওপেনিং। পায়ু কোনো পরিপাক নালী নয়, তাহলে মনে রাখবা মুখ ছিদ্র এবং পায়ু কোনো পরিপাক নালী নয়। ঠিক আছে, ওকে। তাহলে এই ঘটনাটা কোথায় ঘটে সুবি ভাই? পরিপাক নালীতে। উইথ দ্য হেল্প অফ, কার সাহায্য লাগে? কার হেল্প লাগে? একটা লোহাকেও যদি টুকরো টুকরো করতে চাস তাহলে তো সেনি, বাটালি, হাতুড়ি লাগবে কি না? লাগবে তো। দেখো তো কি কি ঘটনা লাগে এখানে। এই জিনিসগুলোকে ভাঙতে তোমাকে কি কি লাগবে? দাঁত লাগবে, পরিপাক নালীর পেশি লাগবে যারা চাপ দিয়ে খাদ্যটাকে ছোট করবে, জিহ্বা লাগবে যারা নাড়াচাড়া করবে, সব কিছুই লাগবে, রাইট? তো সহজ ভাষায় আমি বলি, এনজাইম, হরমোন লাগবে। এনজাইম কি করবে? খাদ্যবস্তুগুলোকে ভেঙে ফেলবে। হরমোন কি করবে? খুব দ্রুত বলো তো, হরমোনের কাজ কি তাহলে এখানে? এনজাইম তো বিক্রিয়াগুলো ঘটায়, এই যে অদ্রবণীয়কে দ্রবণীয় করছে, বড়গুলোকে ভেঙে ফেলছে, তার মানে কি বিক্রিয়া হচ্ছে এখানে? এনজাইম এই কাজটা করছে। হরমোন কি কাজটা করছে? খুব দ্রুত জানাও আমাকে, হরমোনের কাজটা কি আসলে পরিপাকে? আজকে লাইটিংটা নিয়ে আমি স্যাটিসফাইড না, কোনো না কোনো কিছু হয়েছে। কুয়াশা লাগতেছে। মায়া আহমেদ বলেছ যে প্রভাবক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে হরমোন, জীবনেও না। এনজাইমকে সক্রিয় করে। মাহমুদুল আলম মারুফ বলেছ, পার্টলি রাইট। হরমোন উদ্দীপিত করে, কারে করে? উদ্দীপ্ত করে, কারে করে? এনজাইমকে নিয়ন্ত্রণ করে হরমোন। এনজাইম সিক্রেশন। ভাঙা 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 চান্দা তুলতেছো তোমরা, একটু 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 দিয়ে আমি এখন ভিখারি, আমি এখন উবার নিয়ে চলে যাবো, তাই না? দেখো কি করে। লোক খাদ্যবস্তু এখানে চলে আসছে, এই যে এই দেয়াল থেকে কোষ আছে, গ্রন্থি আছে, গ্রন্থি থেকে এনজাইম ক্ষরণ হচ্ছে, রাইট? কি ক্ষরণ হচ্ছে? এনজাইম। এখন ঘটনা হচ্ছে হরমোন কি করতেছে দেখো, এই এনজাইমগুলো কতটুকু ক্ষরণ হবে কতটুকু ক্ষরণ হবে না, ওইটা করতেছে কে? হরমোন বাবাজি। ঠিক আছে, এনজাইমের বাবার হরমোন। এক, এই খাদ্যবস্তুগুলো ভালো করে আমাকে পরিপাক করতে হবে, তাহলে পরিপাক নালীতে তাকে আমাকে রাখতে হবে আরও কিছুক্ষণ। তারা আমাকে কি করতে হবে? এক্সিট রুটটা বন্ধ করে দিতে হবে, ঠিক না? তাহলে এই যে এক্সিট রুটটা বন্ধ করার দায়িত্ব কিন্তু এই যে হরমোনের। আবার দেখো, খাদ্য যখন এই জায়গায় আসবে, পরিপাকটা তো এখানে ভালো করেই করতে হবে, তাই না? এখানে তো একটা বড় জায়গা, এখানে পরিপাক সহজ, কিন্তু সরু রাস্তা দিয়ে যখন এই সব খাবার আসবে তখন কি একসাথে পরিপাক হতে পারবে? পারবে না। তখন আমার টার্গেট কি? এই দরজাটা আমি অল্প করে ওপেন করব, অল্প অল্প করে খাবার আসবে, বেশি সময় ধরে আসবে, তাহলে অল্প অল্প করে যখন পাস করবে তখন এরা করবে কি? এই খাদ্যগুলোকে সহজেই পরিপাক করতে পারবে, তাই না? তাহলে এবার দেখো, খাদ্যটা ধরা যাক এই জায়গায় চলে আসছে, তখন এখান থেকে হরমোন গিয়ে এই জায়গায় গিয়ে বলবে তুমি দরজাটা একটু অর্ধেক খোলা রাখো, অল্প অল্প করে খাদ্য আসুক। কারণ দেখো, হরমোন কিন্তু রক্তের মাধ্যমে বাহিত হয়, তাহলে এখান থেকে ক্ষরণ হয়ে সে কিন্তু খুব সহজেই এই জায়গায় যেতে পারবে, পারবে না? কারণ এই দেয়ালগুলোর ভেতরে রক্তনালী আছে, পেশি আছে, পেশির ভেতরে রক্তনালী আছে, তাহলে এখানকার হরমোনটা সহজে এখানে যেতে পারবে। তাহলে গেটটা অর্ধেক খোলার কথা বলবে, এক। দুই নম্বর হচ্ছে, একটা সময় সে কি বলবে? তুমি এক কাজ করো, খাদ্য যেহেতু সব এদিকে আসতেছে, এই যে এই হরমোনকে গিয়ে বলবে তোমরা এখন কম ক্ষরণ হও। তোমরা যদি কম ক্ষরণ হও তাহলে এনজাইম কম ক্ষরণ হবে। খাদ্য তো এখানে, তাহলে এখানে কোনো খাদ্য আছে? নাই। তাহলে এখন যদি এনজাইম বের হয় তাহলে তো এই জায়গায় সমস্যা আছে, আপনার এই পাকস্থলী ফুটা হয়ে যাবে।
তার মানে এখান থেকে হরমোন গিয়ে বলে এই হরমোনকে তোমরা এখন কম ক্ষরণ হও, তোমরা কম ক্ষরণ হলে তোমাদের বাচ্চা কাচ্চা এনজাইমরা কম ক্ষরণ হবে, এনজাইম কম ক্ষরণ হলে এখানে তো কিছুই নাই, তাহলে পাকস্থলীটা বেঁচে যাবে। দেখো কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করতেছে। আবার একটা জিনিস কি করতেছে, সে পুরোপুরি এটাকে খালি হতে দিচ্ছে না, কারণ এখানে তো অ্যাসিড ক্ষরণ হয় না? অ্যাসিড যদি ক্ষরণ হতে থাকে, এসে দেখে অ্যাসিড দেয়ালের মধ্যে এখানে কিছু নাই থলির মধ্যে, তাহলে অ্যাসিডগুলো কী করবে, পাকস্থলীর দেয়ালগুলোকে গলিয়ে দিবে। যতই প্রোটেকশন থাকুক না কেন, পাকস্থলীর দেয়ালকে গলিয়ে দিবে। তখন কিন্তু তুমি বিপদে পড়বা, পাকস্থলী হয়ে যাবে ফুটা। তাহলে কি করবে, এখান থেকে হরমোন গিয়ে আবার এখানে গিয়ে তাকে বলবে, এখান থেকে হরমোন গিয়ে এখানে বলবে তুমি একটু দরজাটা ক্লোজ করো, খাবারটা অনেক আসছে, হালকা কিছু খাবার এখানে আটকে রাখো। যদি ধীরে ধীরে HCl ক্ষরণ হয়, যদি ধীরে ধীরে এনজাইম ক্ষরণ হয়, তারা যেন তোমাদের উপর অন্তত কাজ করতে পারে। এই লোকটা দুপুরে খাইছে, বিকেলে খাইতে অনেক দেরি, ততক্ষণ অন্তত আটকে রাখো। বুঝলেন? তাহলে এখন বলো তো, এই খবরগুলো দেওয়া লাগবে না পরিপাকের সময়? না দিলে প্রবলেম না? আবার দেখেন তো, খাদ্যটা এই জায়গায় চলে আসছে, এখানে লাগবে কোথায়, অগ্নাশয়ের এনজাইম। তাহলে এখান থেকে কোনো একটা হরমোন ক্ষরণ হয়ে অগ্নাশয়ে যাবে না, গিয়ে বললো খাবার তো আসছে আমার এই জায়গায়, তুমি এখন এনজাইম পাঠাও। এই যে এখানে যকৃৎ আছে, পিত্তথলি আছে, সেখান থেকে তো পিত্তরস আসতে হবে। তাহলে এখান থেকে হরমোন গিয়ে তাকে বলবে তুমি একটু পিত্তরস পাঠাও। তাহলে মেসেঞ্জারের কাজগুলো করবে, বার্তাবাহক বা ডাক পিয়নের কাজগুলো করবে হরমোন। আপনারা কি আজকে ক্লিয়ার হরমোনের কাজটা কি? তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। এখন বলো তো, পরিপাক কোথায় ঘটে? পরিপাক নালীতে। কাদের সাহায্যে ঘটে? এইটা এনজাইম এবং হরমোন। কি ঘটে? এই যে এগুলা হয়। তাহলে এখন আমরা পরিপাক নালী নিয়ে বিস্তারিত করব, ঠিক আছে? আজমল স্যারের বইটাকে ফলো করবা স্টেপ ফলো করার জন্য, বাট আমি তোমাদের 3টা বই থেকে পড়াবো। আজমল স্যারের বইতে আমরা কি স্টেপের পর কি স্টেপ আছে এই জন্য ফলো করব, যেন কোনোটা মিস না যায়। আমার কথা বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে এখন আমরা আসি পরিপাক নালীতে। ছবি একটা দিয়ে আমি তোমাদের, খুব কমন ছবি, আমি এটা অনেকবার আর্ট করেছি। জরায়ু যেমন আমাকে বারবার আর্ট করতে হয়েছে, এটা এরকম। আজকে এমন কিছু তথ্য আমি তোমাদের এখানে দেখাবো, সারা জীবন লাগবে। কিছু আন্দাজ করা যায় আমি কি লিখেছি এখানে? দেখো, খাচ্ছি, খাওয়ার নালীটা কিন্তু আমাদের, এই যে এটা কিন্তু শ্বাসনালী, পেছন দিয়ে আছে, খাওয়ার নালীটা পেছনে আছে। তার মানে আমি যদি এরকম দাঁড়াই, দেখো এটা হলো আমার শ্বাসনালী, এটা এই যে সামনে, তাহলে এটার পেছনে আছে এই খাদ্য নালীটা, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখন পার্টগুলো তোমাদের বোঝাই এক এক করে। প্রথম আমরা শুরু করি মুখ ছিদ্র। মুখ ছিদ্র হলো আমাদের, এই যে এটা কিন্তু শ্বাসনালী, পেছন দিয়ে আছে, খাওয়ার নালীটা পেছনে আছে। তার মানে আমি যদি এরকম দাঁড়াই, দেখো এটা হলো আমার শ্বাসনালী, এটা এই যে সামনে, তাহলে এটার পেছনে আছে এই খাদ্য নালীটা, ঠিক আছে? তাহলে আমি এখন পার্টগুলো তোমাদের বোঝাই এক এক করে।
মুখ ছিদ্র হচ্ছে যা যা বলা আছে, উপরে ঠোঁট নিচে ঠোঁট আছে, এই আর কি। মুখ ছিদ্রের পরে আছে মুখ। তো এই জায়গা নিয়ে আমি একটু পরে বলি, কারণ আমি দাঁত পড়াবো, টেস্ট বার্ড পড়াবো, তো এটা পরে পড়াচ্ছি। আমি শুধু পড়াচ্ছি হচ্ছে এখন এই জায়গাটা। ওকে, কোন জায়গাটা দেখো, এইটা একটা, এইটা একটা। এই জিনিসের নাম হলো উভুলা, আর এই নীল জিনিসটার নাম হলো এপিগ্লোটিস। কোনো স্পেস নাই, আমি আলাদা করে দিয়েছি। এই দুইটা জিনিস কি, এই দুইটা নিয়ে তোমাদের একটু কনফিউশন হবে। উভুলা এবং এপিগ্লোটিস। হা করো, হা মুহিব, হা করার পর আমি যদি তোমার মুখের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো আমার মুখের গলার কাছে একটা আঙুরের মতো জিনিস ঝুলে আছে, তাই না? তাহলে দেখো, আ কি করলাম, আ করলে আ দেখা যায়, আ করলে আ দেখা যায়। আ, ইউটা হচ্ছে আ, রাইট? তাহলে এখন বলো তো, আমরা যে হা করি, পেছনে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটার নাম কি? আ বা ইউভিউলা, রাইট? একটা পেলাম আমরা। আরেকটা হচ্ছে দেখো, তুমি যখন খাবার স্বাভাবিক অবস্থায় আমি কথা বলছি, তাহলে আমার কিন্তু বাতাস লাগছে, বাতাস লাগছে কিনা, আমার ফুসফুসকে সাহায্য নিতে হচ্ছে। তাহলে বলো তো, স্বাভাবিক অবস্থায় যদি বাতাস এবং ফুসফুসের সাহায্য লাগে, তাহলে এই ছিদ্রপথটা খোলা থাকবে কিনা? এই যে মুখ এবং নাক দিয়ে বাতাস আসলে এটাতে যেতে পারবে। বাট আমি যদি খাবার খাই, এই পাশে খেলাম, খাবারটা এসে এই ছিদ্রতে ঢুকলে তো সমস্যা আছে কিনা? নিউমোনাইটিস তৈরি হবে। এটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। শ্বাসনালীতে খাবার ঢোকা মানেই তোমার মৃত্যুর মতো একটা অবস্থা। তাহলে সাথে সাথে কিন্তু খাবার দিব, এই নীলটা কিন্তু চাপ পাবে, চাপ পেয়ে করবে কি, শ্বাসনালীটার উপর দিয়ে এরকম চলে যাবে। তাহলে খাবারটা এই যে পাশে এসে এই যে পরিপাক নলিতে চলে যায়, রাইট? স্বাভাবিক অবস্থায় থাকে এরকম খোলা। তাহলে দেখো, ওই জিনিসটার নাম হলো এপিগ্লোটিস, ঠিক আছে? তো এগুলোর বাংলা নিয়ে কিন্তু কনফিউশন তৈরি হবে পুরা বইয়ের মধ্যে। তো এই জন্য আমি যেটা করবো, তোমাদের আজকে কনফিউশনটা ক্লিয়ার করে দেবো। দেখো, উভুলা শুরু হয় ইউ দ্বারা, ইউতে হচ্ছে আল, ইউতে আল, তাহলে আল জিহ্বা। আর এপি মানে কি, দেখেন কোনো কিছুর উপরে আছে সে, তাহলে কিংবা এপি মানে দুইটা মিনিং আছে, আমি প্রথমে লিখি। উপজিহ্বা, এপিগ্লোটিস মানে কি, উপজিহ্বা। প্রিয় স্টুডেন্ট, দেখো, এপি শব্দের অর্থ হচ্ছে আপন, মানে কোনো কিছুর উপরে থাকে, বা নিয়ার টু, কোনো কিছুর কাছে থাকে। তো দেখে মনে হচ্ছে যে কার কাছে থাকে, এই যে জিহ্বার কাছে থাকে। তাহলে বলো তো, গ্লোটিস শব্দের অর্থ কি? জিহ্বা। গ্লোটিস মানে কি? জিহ্বা। তাহলে দেখেন তো এপির সাথে মিলে যায় কিনা। এই যে আমাদের জিহ্বা থাকে এই জায়গায়, এটা হলো আমাদের জিহ্বা, তাই না? তাহলে জিহ্বার কাছে থাকে, নিয়ার টু, তাই না? জিহ্বার কাছে থাকে, এই জন্য এটার নাম হলো জিহ্বার কাছে থাকা জিনিস বা এপিগ্লোটিস। আবার যেহেতু আমার শরীরে একটা বড় জিহ্বা আছে, তাহলে ছোট যে, তার নাম কি? উপ। সচিবের নিচে কে? উপসচিব। তাহলে জিহ্বার নিচে উপজিহ্বা। বুঝতে পারছেন? তাহলে এগুলোর কাজ কি? তোমরা তো জানো এপিগ্লোটিসের কাজ কি। এপিগ্লোটিস হচ্ছে একটা তরুণাস্থি, জিহ্বার মতো ঢাকা থাকে শ্বাসনালীটাকে। তাহলে উভুলার কাজ কি? উভুলার কাজ বইয়ের মধ্যে দেওয়া নেই, তবু আমি তোমাদের বলি। এই উভুলা হচ্ছে এমন একটা জিনিস, তুমি যখন খাবার খাও, খাবারটা কিন্তু নাকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে উভুলা করে কি, নাকের রাস্তাটা বন্ধ করে দেয়।
এ নিচের রাস্তা বন্ধ করে, এ উপরের রাস্তা বন্ধ করে। ঠিক আছে, তাহলে খাবার নাক দিয়ে আসে না, 1। 2 নম্বর হচ্ছে তাহলে নাকে যেতে দেয় না, খাবারকে নাকে যেতে দেয় না। 2 নম্বর হচ্ছে এখান থেকে পাতলা স্যালাইভা বা থিন স্যালাইভা, পাতলা থুতু, পাতলা লালারস ক্ষরণ করে। যদিও লালারস ঠিক না, এটা স্যালাইভা বা থুতু আর কি। তো যাই হোক না কেন, যদি এটা ক্ষরণ করে তাহলে আমার এই জায়গাটা সবসময় ভেজা থাকবে, অনেক বেশি ক্ষরণ করে। তাহলে ভেজা থাকলে আমার সুবিধা কি? কথা বলতে সুবিধা। ওই জায়গায় শুকাই গেলে আমি কি করবো? বারবার পানি খাবো, তাই না? শুকনা রাখে, ভেজা রাখে। তো আমরা দুটো সম্পর্কে মোটামুটি কাজ জানলাম। তো আমাদের এই দুইটার কনফিউশন যেন আর কখনোই না থাকে। কখনো যদি বইয়ের মধ্যে দেখো ইপিগ্লুটিসের পাশে আলজিব্বা লেখা আছে, তাহলে মনে করবো এটা ভুল করে অনুবাদ করছে। ওকে, গুগলে অনেক কিছুই পাবা, গুগলে সব কিছু মেনে নেওয়া যাবে না। আচ্ছা, তারপর কি কি পড়তে হবে? কি কি পড়তে হবে আমি বলি। তোমরা দেখবা যে এই যে গলবিল আছে 3 মাথাটা, এটা হচ্ছে 12.5 সেন্টিমিটার। এটা জানার দরকার নেই, মুখস্থ রাখার দরকার নেই, বাট এইটা মুখস্থ রাখতে হবে। এই যে এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত, এটার নাম হলো অন্ননালী বা ইসোফ্যাগাস। উপরে কত ছিল সুবি ভাই? 12.5। তাহলে এটা হচ্ছে 25 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার। এই যে দেখেন ইউ আকৃতির ডিওডেনাম আছে এই জায়গায়, এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত। এই জায়গাটা হচ্ছে 25 সেন্টিমিটার। এইটা, এই যে এখান থেকে শুরু করে এই জায়গা। সেমভাবে আমাদের শরীরে কিডনি আছে, কিডনি থেকে যে ইউরেটার ক্ষরণ হয়েছে, তৈরি হয়েছে, এই জায়গাটা হলো 25 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটার কোন কোন জায়গায় আছে এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে। আমাদের হাইট কত? প্রায় 1.5 মিটার, তাই না? বাঙালিরা হচ্ছে 1.5 মিটারই, আমরা 1.5 মিটারই। বাট আমাদের থেকে মোটামুটি 7 গুণ বড় হচ্ছে আমাদের পরিপাক নালী, 8 to 10 মিটার। বোঝা গেল? 8 to 10 মিটার, 6 থেকে 7 গুণ বড়। তাহলে আমরা কত দূর আসতেছি ভাই? ইসোফেগাস পর্যন্ত আসছি। ইসোফেগাস থেকে কিছু জানতে হবে না, শুধু লেন্থটা জানতে হবে। এরপর হচ্ছে আমাদের পাকস্থলী। পাকস্থলী থেকে অনেক কিছু জানতে হবে। তা বেসিক যেগুলো আজকে তোমরা শিখবা এগুলো আমি বলে দিচ্ছি। আমার কথা ক্লিয়ার? ব্রেক নিব। এই আজকে ক্লাসে খুব মজা আছে, খুব মজা আছে। আজকে ক্লাসে তোমরা অনেক কিছু শিখবা যেগুলো তোমরা জীবনে শেখো নাই। তাহলে আমরা অন্ননালী শেষ করেছি, আর পাকস্থলী। ঠিক আছে, পাকস্থলীর ছবিটা আমি দিলাম। পাকস্থলী কত দূর?
এই জায়গা, ঠিক আছে? পাকস্থলী পার্ট আমাদের জানতে হবে। মনে রাখো যে পাকস্থলী যখন আমরা জন্ম নিই তখন পাকস্থলীটা এইরকম, অন্ননালী, পাকস্থলী, ইসোফেগাস। তাহলে পাকস্থলী কতটুকু? মার্বেলের সমান। এই যে সুবি ভাই খুব টেনশনে থাকে, তার বাচ্চা নাকি খায় না। সুবি ভাই আমার বলে কি কেনা যায় বাজার থেকে। আমি সুবি ভাইকে বলেছি আপনার বাচ্চার পাকস্থলী হচ্ছে একটা মার্বেলের সমান, আপনার বাচ্চা আর কি খাবে? কি খাবে? আপনি রেগুলার সেট মেনু অর্ডার করবেন, এখানে বাচ্চা একবার নাক ডুবাই খাবে। এই মার্বেলটা 2-3 মিনিটের মধ্যেই ভরে যায়। এখন তোমরা আমাকে বলো তো, আরও যদি খাওয়াও এই বাচ্চা তখন খাইতে পারবে? পারবে না, বমি করে দিবে, পেট খারাপ হবে। আবার দেখো তার পাকস্থলীটা সোজা কিন্তু মুখের সাথে, তার মানে খাওয়াইলা, খাওয়ানোর পর যদি শোয়াও তাহলে বাচ্চা বমি করে দিবে। তাহলে কি করতে হবে বাচ্চাকে? বাচ্চাকে এরকম কাঁধের মধ্যে নিতে হবে, তার পেটটা এখানে থাকবে, পিঠের মধ্যে আস্তে আস্তে থাবলা দিতে হবে, তাহলে ধীরে 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 নিচে নেমে চলে যাবে। এদিককার খাবারগুলো 500 টাকা সুবি ভাই পেলাম, মহিব লিখে রাখো। তাহলে দেখো ছোটবেলায় কেন বমি হয়? কারণ আমাদের পাকস্থলী এখনো ওই যে আঁকা বাঁকা বড় হয়ে যাওয়া এরকম করেনি। এই যে দেখো এখানে গিয়ে ঘুরে গেছে, ছবিটা কিন্তু আরো জটিল। তাহলে দেখো খাবার এই পাশে গিয়ে ফিরে যেতে হবে, এটা সম্ভব না, তাই না? তাহলে আমরা পাকস্থলী পড়ছি। প্রিয় স্টুডেন্ট দেখো আমাদের কিন্তু হৃৎপিণ্ডটা এই জায়গায় থাকে। এই যে আমাদের এটা হলো ডায়াফ্রাম, জাস্ট ডায়াফ্রামের নিচে থাকে পাকস্থলীটা। আমাদের হৃৎপিণ্ডটা থাকে এই জায়গায়। স্বাভাবিকভাবে হৃৎপিণ্ডের কাছে আছে বলে এই জায়গাটাকে এই যে এই প্রান্তটাকে বলা হয় কার্ডিয়া। কার্ডিয়া মানে তো হৃৎপিণ্ড। তাহলে বলো তো কেন কার্ডিয়া বলা হচ্ছে? কারণ ওখানে হৃৎপিণ্ড থাকে। তাহলে পাকস্থলীতে অন্ননালী যেখানে প্রবেশ করে তার নাম কার্ডিয়া। খাবার এখানে চলে আসছে, তাহলে এই যে এখানে কেউ না কেউ থাকবে, প্রহরী থাকবে, দ্বার রক্ষী, তাই না? তাহলে এখানে দ্বার রক্ষী আছে এই জায়গাটার মধ্যে। তাহলে এই জায়গাটার নাম কি? গেট কিপার। গেট কিপার গ্রিক নাম হচ্ছে পাইলোরাস। তাহলে বলো তো পাকস্থলীর 2 প্রান্তের নাম কি? কেন কার্ডিয়া? কার্ডিয়াক বা হৃৎপিণ্ডের কাছে আছে। এই জায়গাটার নাম কি? পাইলোরাস। কেন পাইলোরাস? পাইল অরাস, কিপার। পাইল মানে হচ্ছে দরজা, গেট কিপার। ক্লিয়ার? কেন গেট কিপার? কারণ খাবার এখানে রেখে এটা বন্ধ করে রাখতে হয়, খাবারকে পরিপাক হওয়ার জন্য সময় দিতে হয়, পুরোপুরি আবার খালি হতে দেওয়া যায় না। তাহলে সে কিপার, সে নির্ধারণ করে কতক্ষণ থাকবে কতক্ষণ থাকবে না। কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? হরমোনের দ্বারা, ঠিক না? আমরা দেখো কিন্তু কোরিলেশন করে ফেলছে। লুক, এটা কিন্তু আরো একটু উপরে উঠবে। তোমরা বলো তো এখান থেকে যদি গ্যাসটা উৎপন্ন হয়, গ্যাসগুলো এখানে থাকবে না? তাহলে এই জায়গায় কি থাকে? গ্যাস থাকে। কি গ্যাস থাকে? ওই যে কোনো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, কোনো গ্যাস থাকে। কতটুকু থাকে? মাত্র 50 ml। মাত্র 50 ml, এটা জানতে হবে। আচ্ছা এখন বলো তো আমাকে, এখানে যে কাজগুলো হয়েছিল, গ্যাসগুলা কি? তলানি জিনিস, রাইট? তো অতিরিক্ত জিনিস। তলানি কোথায় পড়ে? তলানিতে পড়ে। এটা বালতির একবার নিচে পড়ে, তাহলে বালতির নিচটাকে কি বলা হয়? তলা বা বটম। তাহলে গ্যাসগুলো মোটামুটি বটমে গিয়ে আছে, তলায় গিয়ে আছে, রাইট? তাহলে এই জায়গাটার নাম হলো বটম বা তলানি বা ফান্ডাস। বলো তো ফান্ডাস দেখে আমরা কিসের কথা মনে করতেছি? জরায়ু। এই যে জরায়ুর এই জায়গাটার নাম হলো ফান্ডাস, তলানি, রাইট? জরায়ু তো উল্টানো নাশপাতি, তাহলে জরায়ুটাকে উল্টায় দাও, ঠিক করে দাও। এটা কিন্তু উল্টায় দিলে তো এটা বটম হয়ে যায়, ঠিক না?
তা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় স্টুডেন্ট, পাকস্থলী থেকে আর কি জানতে হবে ডিটেল তো আমরা পরে আবার পড়ার সময় শিখবো। গ্রন্থে কী আছে, হরমোন কীভাবে কাজ করে, মিউকোসা কি, সাব মিউকোসা কি, সব শিখবো আমরা। আমরা এই চ্যাপ্টারটাতে একটু সময় নিব, কারণ এটা সব থেকে কঠিন টাফেস্ট চ্যাপ্টার। এই যে দেখেন, এটা একটা বাঁক না, রাস্তার বিশাল একটা বাঁক। এই বাঁকটা কি তুলনামূলক ছোট না? তাহলে এটা হচ্ছে বড় বাঁক বা গ্রেটার কার্ভেসার। কার্ভেসার মানে কি? বাঁকানো। কার্ভ মানে কি? বাঁকানো। তাহলে এটা হলো গ্রেটার কার্ভেসার বা বড় বাঁক। এই জায়গাটার নাম কি? ছোট বাঁক। ওই যে মাঝে মাঝে হয় না যে খাবার তো দিয়ে দিছি, শুধু মাঝে মাঝে এমন হয় যে আপনি পানি খাইলেন সাথে সাথে প্রস্রাবে চাপ দেয়। রাত এমন হয়, তুমি মানুষ না এলিয়েন, যে তোমার পানি লাগে না, বাতাস দিয়ে খেয়ে ফেলে ভাত। মুহিব এমন হয়েছে কখনো? পানি খাইছে সাথে সাথে প্রস্রাবের চাপ দিছে। আমরা তো ভয়ে ভয়ে যখন জার্নি করি, প্রস্রাবের তো চাপ দিতে পারে, পানি কম খাই একটু, হয় না? তার মানে হলো শীতকালে কি করি আমরা? পানি কম খাই, কারণ চাপ দিবে, আবার ওঠা লাগবে এই শীতের মধ্যে। তুমি যখন খাও, এই গ্রেটার কার্ভেসারের পাশ দিয়ে, এটাকে বলে গাটার, এটা জানার দরকার নাই, পানি সরাসরি নিচে চলে আসে, এর তাড়াতাড়ি শোষণ হয়ে যায়, সাথে সাথে রক্তে চলে গেল। তাহলে রক্তে কীভাবে পানি বাড়লো? সাথে সাথে সে কিডনিতে ফিল্টার করে পাঠায় দেয়, একেবারে সাথে সাথে, ইনস্ট্যান্ট। কারণ রক্তে কোনো কিছু বাড়লে কিডনি সেটাকে সাথে সাথে ব্যালেন্সে নিয়ে আসে, বুঝলেন? তাহলে আপনি যে পানি খান, এটা এখানে থাকবে না, সরাসরি এইভাবে চলে যাবে। কিন্তু প্রবলেম আছে, তুমি যদি ভাত খাও, ভাত তো খাওয়ার পরপরই তো আটকায় দিবে। এখন যদি পানি খাও কী হবে? ভাত খাইছেন, ভাত আটকে আছে, কারণ এই গেটকিপার বন্ধ, তাহলে ভাতের সাথে পানিও আটকে যাবে। এখন বলো তো আমাকে, পানি দেওয়ার পর দ্রবণটা লঘু হয় না গাঢ় হয়? লঘু হয়ে যায়, পাতলা হয়ে যায়। তাহলে যে এনজাইমগুলো আগে কাজ করতে পারতো ভালো, পানি বেশি হয়ে গেছে, তুলনামূলক এনজাইমের পরিমাণ এখন কমে গেল, তাহলে এনজাইমগুলো ঠিকঠাক কাজ করতে পারবে না। তাহলে আপনি ভাত খাওয়ার সাথে সাথে যদি পানি খান, তাহলে আপনার এনজাইম কাজ করতে পারবে না, আপনার হজম ভালো হবে না। ওয়েট করো 20 মিনিট। তাহলে যারা আমার মতো আছো, যে ছোটোবেলায় আমি এরকম ছিলাম, একটু ভাত খাইলাম, পেটটা এখন ক্লিয়ার করতে হবে, 1 গ্লাস পানি মেরে দিলাম, মানে কি? মানে এই খাবারগুলো সব নামাই দিলাম, আরও খেতে হবে আমাকে। আছে না কিছু মানুষ এরকম, ভাত খাওয়ার মধ্যে পানি খায়, খুব বাজে অভ্যাস এটা। যাদের ব্রেনের মধ্যে ইনফরমেশন বেশি, দেখবো তাদের ক্ষুধা কম লাগে। রাত আর আমার বিষয় আবার আলাদা, তাই না? যাদের ব্রেনে ইনফরমেশন বেশি, তাদের ক্ষুধা কম লাগে। আর যাদের ব্রেনে ইনফরমেশন নাই, মূর্খ, গণ্ড মূর্খ, এরা করে কি দেখবা, খাওয়া ছাড়া দুনিয়ায় এরা আর কিছু বোঝে না। ওকে সুমি ভাইও খায়, কিন্তু চেহারা দেখে বোঝা যায় না। আচ্ছা, আমরা পাকস্থলী সম্পর্কে শেষ করে ফেলেছি, ঠিক না? ওরা কি আমার কথা বুঝতে পারছে? আচ্ছা, এ হয়েছে নাকি দেখেন তো, আমি তো ব্লার দেখি। হে আবার মহাজ্ঞানী, সারাদিনে 1 গ্লাস পানি খায়। পুরো ব্যাপারটা নিয়ে আমি একটা বেসিক ধারণা দিই, তাহলে পরবর্তীতে সুবিধা হবে। সুই ভাই, লোক, আমরা কিন্তু স্লো শুরু করেছি, কিন্তু আমরা এখন খুব দ্রুত যাব। দেখো, এটার নাম কি? ডিওডেনাম। প্রিয় স্টুডেন্ট, ডিওডেনাম শব্দের অর্থ হচ্ছে 12 ফিঙ্গার ব্রেথ। লেন্থটা হচ্ছে জাস্ট 12 ফিঙ্গার লেন্থ। মানে একটা সময় যখন আমাদের মেজারমেন্ট টেপ ছিল না, তখন আমরা কি করতাম, 1, 2, 3, 12 আঙ্গুল তো হয়ে গেল। 12 আঙ্গুল মানে 25 সেন্টিমিটার। আগে আমরা এইভাবে মাপতাম, এই জন্য এটার নাম হচ্ছে ডিওডেনাম বা 12 আঙ্গুল, 12 ফিঙ্গার ব্রেথ। ব্রেথ না, এটা আছে 12 ফিঙ্গার লং। ওকে, দেখো
2 নম্বর হচ্ছে এই পার্টটা, ডিওডেনাম। এই জায়গার নাম হলো ইলিয়াম। এই জায়গার নাম কি? ইলিয়াম। ইলিয়াম বানানটা আমি একটু দেখাই। ইলিয়াম আছে একটা, ILE, এই একটা ইলিয়াম আছে। তোমাদের বলে রাখি, দুইটা জিনিস দ্বারা দুইটা জিনিস বোঝায়, আলাদা আলাদা জিনিস বোঝায়, বাট দুইটার মিনিং একই। দুইটার মিনিং কি? একই। হোয়াট ইজ ইলিয়াম? ইলিয়াম শব্দের অর্থ কি? ইলিয়াম শব্দের অর্থ হচ্ছে ফাস্টিং। ফাস্টিং মানে কি বলেন তো? খালি পেট। ফাস্টিং মানে কি? রোজা থাকা। ফাস্টিং মানে কি? উপোস করা। একটা সময় ছিল এমন যে মৃত বডি যখন কাটা হতো, কাটা হওয়ার পর আগের মানুষরা দেখলো, সায়েন্টিস্টরা দেখলো যে এই জায়গাটা সবসময় ফাঁকা থাকে মরা মানুষে। সবার মোটামুটি দেখা যায় যে মারা গেলেই অন্য জায়গায় খাবার থাকে, বাট এই জায়গাটা ফাঁকা। তাহলে এই জায়গাটার নাম কি? ফাস্টিং বা খালি পেট, তাই না? তাহলে ইলিয়াম নাম কেমনে আসছে? এইভাবে আসছে। সরি, ইলিয়াম না তো এটা। DJ ইলিয়াস, এটা হলো ডিওডেনাম। তারপর এটা হলো জেজুনাম। এই যে এটার নাম হলো ইলিয়াম। যদি অনলাইন না হয়ে অফলাইন হতো তাহলে সাথে সাথে ধরে ফেলতো। কি সমস্যা? ব্লাড আপনি দেখেন তো আমাদের ডেটা কানেকশনের কি অবস্থা। সেভাবে দেখেন না। এখানে দেখেন না, ডাটা কানেকশন কি ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ওকে, এই দেখো আমরা এখন একটু দ্রুত যাব, আমি একটু বেশি বলবো। তাহলে সরি, এই জেজুনাম মানেই হলো, জেজুনাম মানে হলো ফাস্টিং, ঠিক আছে সুই ভাই? আর ইলিয়াম শব্দ অর্থ ফ্ল্যাঙ্ক। ফ্ল্যাঙ্ক মানে কি জানো? ফ্ল্যাঙ্ক মানে হচ্ছে, ইলিয়াম মানে হচ্ছে ফ্ল্যাঙ্ক। ফ্ল্যাঙ্ক মানে হচ্ছে আমাদের যে এই পাঁজরগুলো আছে না, পাঁজরগুলো গিয়ে যেখানে শেষ, এই জায়গাটাকে বলে ফ্ল্যাঙ্ক। তাহলে আমরা যখন খাই কিংবা গরু যখন খায় দেখবেন এই জায়গাটা ফুলে আছে। যখন আমরা না খেয়ে থাকি তাহলে পাঁজর যেখানে শেষ ওই জায়গাটা গর্ত হয়ে থাকে। তাহলে এই জায়গাটার নাম হলো ফ্ল্যাঙ্ক। ফ্ল্যাঙ্ক মানে কি? ফ্ল্যাঙ্ক মানে হচ্ছে এটা এমন একটা জায়গা জাস্ট আমাদের পাঁজরগুলো বা পরশুয়াগুলো শেষ ওই জায়গাটা, ঠিক আছে? শেষ। তাহলে আমরা কিন্তু দেখো এই যে এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত শেষ করলাম। আচ্ছা সুবি ভাই, এইটার নাম কিন্তু যেটা গেল এটার নাম হলো ক্ষুদ্রান্ত। কিটা? যেটা গেল আর কি, এটার নাম হলো ক্ষুদ্রান্ত, ক্ষুদ্র অন্ত্র। ক্ষুদ্রান্তে দেখেন কি আছে? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম আছে। বাট দেখেন এই যে এখান থেকে শুরু বৃহদন্ত্র। বলা হয়ে থাকে ক্ষুদ্রান্ত নামটা ক্ষুদ্র হলেও এর দৈর্ঘ্য বেশি, বৃহদন্ত্র নামটা বৃহদন্ত্র হলেও এর দৈর্ঘ্য কম। তাহলে কেন আমরা দৈর্ঘ্য বেশিকে ক্ষুদ্রান্ত বললাম, কেন দৈর্ঘ্য কমকে বৃহদন্ত্র বললাম? এনি আইডিয়া? ইয়েস, দৈর্ঘ্য দিয়ে নামকরণ করা হয়নি, বরং এটা ব্যাস দিয়ে নামকরণ করা হয়েছে। ডায়ামিটার বেশি, তাহলে ব্যাস বেশি,
তাই এর নাম হচ্ছে বৃহদন্ত্র, বৃহৎ অন্ত্র। ওকে, শেষ। নামগুলো দেখিয়ে আমি ব্রেকে চলে যাব। দেখো, এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এই জায়গাটার নাম হলো সিকাম। কোয়েকাম, এটার নাম কি? সিকাম। দেখো, সিকাম শব্দটা যখনই আসে তখনই মনে করবা সিকাম শব্দটা আসছে কাল ডি স্যাক শব্দ থেকে। তাহলে সিকাম শব্দটা কোত্থেকে আসছে? কাল ডি স্যাক থেকে। স্যাক মানে থলি বা একটা রাস্তা, যে রাস্তাটা হচ্ছে চোরাগলি, মানে তুমি এন্ট্রি করলা, গিয়ে দেখলা রাস্তা শেষ। দেখো না, আমি দেখাই তোমাদের কেমনে। দেখো, এই নালীটার কিন্তু এখানে এন্ট্রি আছে, এই যে এদিকে এসে দেখো যে এক্সিটও আছে, আছে কি না? বাট দেখেন না, এই অংশটার এক্সিট আছে কিংবা একটা পার্ট আছে, বাট দেখেন এই যে এদিকে এসে শেষ। বুঝতে পারছেন? মানে আপনি যদি এই পাশে ভাবেন তাহলে দেখেন এখানে এসে রাস্তা শেষ, বাট এদিকে রাস্তা আছে। কিংবা আপনি যদি এভাবেও ভাবেন, দেখেন এদিকে রাস্তা আছে, বাট এদিকে গিয়ে রাস্তা শেষ। তাহলে এই পার্টটুকুর নাম হলো সিকাম। সিকাম মানে হচ্ছে চোরাগলি। তাহলে সিকাম শব্দটা যখনই আসে তখন আমরা কিন্তু কিছু উদাহরণ মনে রাখবো। দেখো, হেপাটিক সিকা, গ্যাস্ট্রিক, কোথায় পড়ছিলাম এগুলা? সিকা, প্রোটো নেফ্রিডিয়া। তোমাদের মনে আছে যে আমি বলেছিলাম প্রোটো নেফ্রিডিয়ার এক মুখ ওপেন আর এক মুখ ক্লোজ, ওই যে রেশনতন্ত্র যেদিন আমি ফ্রি ক্লাসে পড়াইলাম। আবার দেখো, হেপাটিকের মধ্যে সিকা আছে, এটার মধ্যে সিকা আছে। তাহলে ঘাসফড়িং যখন আমি তোমাদের পড়িয়েছি পরিপাক নালী, এই যে এখানে কিছু নালী ছিল এরকম, এগুলোর নাম গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা। খেয়াল করো, এই প্রান্তটা বন্ধ, এই প্রান্তটা খোলা, এক প্রান্ত বন্ধ আর এক প্রান্ত খোলা। তাহলে এটা কি চোরাগলি না? আপনি যদি এই পাশে রওনা দেন, এসে দেখবেন এই যে এখানে আটকে যাবেন, আরে রাস্তা বন্ধ। তাহলে এখন বলো তো, আমাদের শরীরে কতগুলো চোরাগলি আছে? সিকাম আছে, গ্যাস্ট্রিক সিকা আছে, হেপাটিক সিকা আছে, প্রোটোনেফ্রিডিয়া আছে। আরেকটা জিনিস আছে, এটার নাম হলো হাইড্রা। এই যে দেখো হাইড্রা, হাইড্রার কিন্তু এই পাশে কিন্তু খাবার প্রবেশ করতে পারে মুখ দিয়ে। তাহলে খাবার প্রবেশ করতে পারে, কিন্তু দেখো এদিকে আর কোনো পথ নাই। তাহলে হাইড্রার যে অন্ত্র বা গাঁট আছে, গাঁট মানে হচ্ছে অন্ত্র বা পরিপাক নালী, এটাও কিন্তু ব্লাইন্ড গাঁট। ব্লাইন্ড মানে হচ্ছে চোরাগলি, অন্ধগলি, তাই না? তাহলে হাইড্রার অন্ত্রকে কি বলা হয় বা গাঁটকে কি বলা হয়? ব্লাইন্ড গাট বা কালডিস্যাক বা অন্ধগলি বা চোরাগলি। তাহলে দেখো আমরা কত কিছু পেলাম। হাইড্রার এটার নাম কিন্তু সিলেন্টেরন। এন্টেরন মানে পরিপাক নালী, সিল মানে গহ্বর। তাহলে একটা গহ্বর এবং পরিপাক নালী, তাই না? সুই ভাই দেখেন, তাহলে আমরা কতগুলো চোরাগলি পেলাম। সিকাম পেলাম, গ্যাস্ট্রিক সিকা, হেপাটিক সিকা, সিলেন্টেরন, প্রোটোনেফ্রিডিয়া। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু কোরিলেশন করে ফেললাম, একসাথে সব দেখে ফেললাম। সিকাম থেকে ইন্টারেস্টিং জিনিস, যেটা দৈর্ঘ্য অপেক্ষা এই প্রস্থটা বেশি, দৈর্ঘ্য কম, প্রস্থ বেশি। মনে থাকবে, দৈর্ঘ্য কম, প্রস্থ বেশি।
এবার চলে আসি স্পেশাল পার্টে। স্পেশাল পার্ট হলো এটা, কোনো একটা নালী যে উপরে উঠতেছে আমাদের, তাই না? তাহলে এটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং বা ঊর্ধ্বগামী। এইটা দেখেন কি, এটা আনুভূমিক। বা ট্রান্সভার্স। এই যে এই জায়গায় দেখেন এটা কি করতেছে, নিচে নামছে, ডিসেন্ড করতেছে। নিম্নগামী ডিসেন্ডিং। এই পুরো পার্টটার নাম হলো কোলন। কি? অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন। হোয়াট ইজ কোলন? হোয়াট ইজ কোলন? কোলন মানে হলো, ধরা যাক তুমি এখান থেকে ঢাকায় যাচ্ছ, তাহলে এখান থেকে গাজীপুর একটা রাস্তা, গাজীপুর থেকে টাঙ্গাইল একটা রাস্তা, টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ, রংপুরে যাচ্ছি আমি, সিরাজগঞ্জ থেকে হচ্ছে বগুড়া, বগুড়া থেকে হলো গাইবান্ধা, গাইবান্ধা থেকে হলো রংপুর। তো যাদের বাসায় এখন কুড়িগ্রাম ঠাকুরগাঁও, তাদের বাসায় আমরা যাচ্ছি না, আমার বাসায় যাচ্ছি। তাহলে এখন বলো তো এগুলো পার্ট না? একটা রাস্তার পার্ট। কোনটা পার্ট? ঢাকা থেকে গাজীপুরের একটা পার্ট। এই দেখো এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। কিসের পার্ট? একটা নালী পথের পার্ট, একটা প্যাসেজ বা রাস্তার পার্ট। তাহলে কোলন মানে কি? কোলন মানে হলো পার্ট অফ এ প্যাসেজ, মানে কোনো একটি রাস্তার অংশ। তাহলে পরিপাক নালীর যেহেতু এর একটা অংশ, এই জন্য এদেরকে বলা হয় কোলন। ওকে, এই যে ছবি ভাই, ইম্পর্টেন্ট পার্টে আমরা চলে আসছি। তোমরা দেখো আচ্ছা, আমি একটু ছবিটা দেখি। লকডাউন চলছে, কেমনে যাব? চন্দ্রা থেকে পুশব্যাক করে দিচ্ছে, এই পাশে নারায়ণগঞ্জ দিয়ে আসতে দিচ্ছে না, কোনো আসার উপায় নেই। ওকে, রেস্টুরেন্ট দেখো, স্পেশাল একটা জায়গা আছে, সেটা হলো এই যে এই জায়গাটা। কি এটা? এটা একটা স্পেশাল জায়গা। আচ্ছা তোমরা বলো তো আমাকে, এইটা বা এইটা কি ফিজিক্সে আছে? হ্যাঁ, সাবাস। এটা হলো সিগমা। এই ঠিক না? সিগমা না এটা? এটা হলো সিগমা। তাহলে বলো তো, এই যে এই পার্টটুকু আছে, দেখো না সিগমার মতো না? এই জন্য এটার নাম হলো সিগমার মতো বা সিগমা ওয়েড, মানে তো মতো, এখান থেকে কি আসছে? সিগময়েড। এটাও কোলন, রাইট? তাহলে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এই জায়গাটা সিগমার মতো, সিগময়েড কোলন। কিংবা আপনি এইভাবে ভাবতে পারেন, হয়েছে সিগমা। জাস্ট একটু উল্টায় দিছি, সিগমা তো হয়েছে নাকি ঘুরে ফিরে। আচ্ছা, এই যে দেখো, এই জায়গার নাম হচ্ছে রেকটাম। রেকটাম শব্দের অর্থ হচ্ছে স্ট্রেট। স্ট্রেট মানে দেখো এখন সোজা স্ট্রেট, এগুলোর মতো আঁকা বাঁকা না। এটা কিন্তু সবসময় স্ট্রেট থাকে, সোজা থাকে। এটা বাঁকা হইলে সমস্যা ছিল। কি সমস্যা ছিল সুবি ভাই? এনি আইডিয়া? রাস্তাতে যারা আছে, এই রাস্তার যারা বাসিন্দা কিংবা এই রাস্তার যারা পথচারীরা যখন দেখতো যে এটাও বাঁকা, তাহলে প্রেশার দেওয়া লাগতো বেশি বেশি। প্রেশার যখন বেশি বেশি দেওয়া লাগতো, তখন যেটা হতো যে এই সব জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হতো।
এটা স্ট্রেট বলে সুবিধা, বুঝতে পারছেন? তার মানে রাস্তা ওপেন হলেই কিন্তু এখানটা খালি হয়ে যায়, এমটি হয়ে যায়। ওকে, আচ্ছা এই যে এটা কি, এটার নাম হচ্ছে স্ট্রেট বা মলাশয়। জলাশয়ে জল থাকে, মলাশয়ে মল থাকে, রাইট? এখনকার তো ঢাকা শহরে সব জলাশয় মলাশয় হয়ে গেছে। আচ্ছা এইটার নাম কিছু ভাই, এটার নাম হচ্ছে অ্যানাস। প্রিয় স্টুডেন্ট, অ্যানাসটা দেখো এনুলার বা আংটি আকৃতি। অ্যানাস মানে কি? গোলাকার, আংটির মতো গোলাকার। এখান থেকে কিন্তু এনুলার বা অ্যানাস শব্দটা চলে আসে। ওকে, তাহলে কিন্তু মুখ ছিদ্র এবং এইটা পরিপাক নালীর পার্ট নয়, মনে থাকবে। দেখো পরিপাক কোথায় শুরু হয়? এই যে মুখ গহ্বর আছে এখানে শুরু হয়, এই জায়গায় কোনো পরিপাক হয় না। এটা তো দেখেন জাস্ট গিললেন আপনি, সাই সাই করে খাবারটা এখানে চলে আসবে, তার মানে খাবারটা এখানে আবার পরিপাক হবে। এক, এখানে পরিপাক হবে। দুই, এই যে ডিওডেনামে পরিপাক হবে। তিন, তাহলে বলো তো পরিপাক কয় জায়গায় হয়? তিনটা জায়গায় পরিপাক হয়, মুখ গহ্বর, পাকস্থলী আর ক্ষুদ্রান্তের কোন জায়গায়? ডিওডেনামে। তাহলে এখন বলো তো শোষণ হবে কোথায়? কোথা থেকে রক্তে যাবে? এই যে ডিওডেনাম থেকেই রক্তে যাওয়া শুরু করবে। এই যে এখানে যে তোমরা দেখছো, এখান থেকেও রক্তে যাওয়া শুরু করবে, কারণ খাবার তো এখনো আছে, পরিপাক হয়ে গেছে, খাবারটা তো যাচ্ছেই। এমনকি এখান থেকেও রক্তে যাবে, এখান থেকেও রক্তে যাবে, এখান থেকেও রক্তে যাবে, এমনকি এখান থেকে রক্তে যায়, এখান থেকেও রক্তে যায়। তাহলে শোষণ কোত্থেকে হয়? আসলে পুরা রাস্তা থেকে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত সব জায়গা থেকে শোষণ হয়। মানুষের মুখেও শোষণ হয়। মুখে শোষণ হয় কেমনে বুঝবেন? একটা স্ট্রোকের ডায়াবেটিসের রুগী হঠাৎ করে হাইপোগ্লাইসেমিক শকে চলে গেছে, মানে সে ঠিকঠাক খায় নাই। হয় না, ডায়াবেটিসের রুগী তো খাইতে ভয় পায়। ডায়াবেটিসের রুগী আসলে অল্প খাবে তা না, বেশিও খেতে পারে, বিশেষ বিশেষ খাবার বেশি খেতে পারে। ভয় ভয় খাচ্ছে না, না খাইতে খাইতে শরীরের মধ্যে গ্লুকোজ কম, হাইপোগ্লুকোজ বা হাইপোগ্লাই, রক্ত মানে আছে মিয়া, তাহলে হাইপোগ্লাইসেমিয়া। তাহলে হাইপোগ্লাইসেমিয়া হলে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আমরা কি করি? একটু মিষ্টি নিয়ে তার মুখের মধ্যে ঘষে দিই, তাহলে দেখো মুখের মধ্যে মিউকাসের মধ্যে রক্তনালীগুলো আছে, এটাতে খুব সহজেই ওই মিষ্টি জিনিসটা বা গ্লুকোজ সুক্রোজটা কোথায় যায়? মাথায় চলে যায়। সাথে সাথে মাথা তখন কাজ করে, জ্ঞান ফিরে আসে। এটাকে ম্যাজিক্যাল রেসপন্স বলা হয়। তাহলে তোমার এলাকায় যদি হঠাৎ করে কেউ অজ্ঞান হয়ে যায়, তাহলে এই কাজ করবো। আবার স্ট্রোক করে অজ্ঞান হয়ে আছে, তারা আবার খাওয়াইতে যায় না। হসপিটালে রুগী আসছে, স্ট্রোক করছে, তো স্ট্রোক করে বয়স্ক মহিলা এরকম কথা এরকম করতেছে, তো ডাক্তার আসতেছে। ডাক্তার আসার আগে বা ডাক্তার দেখে গেল যে এখন এই ট্রিটমেন্ট দিতে হবে, দাঁড়ান ওনাকে আমি ব্যবস্থা করতেছি। ডাক্তার চলে গেছে, পাশে এক মহিলা বলতেছে কি, মরার আগে পানি চেয়েছে, পানি দেন মুখে। কি দেন মুখে? পানি দেন। পানি খেতে চাইতেছে, দিছে পানি ঢেলে। মহিলা এরকম করে শুয়ে আছে, এখানে পানি ঢেলে দিছে, নাকে মুখে শ্বাসনালী সব জায়গায় চলে গেছে। মানুষটা বাঁচবে? মরে যাওয়ার সাথে সাথে এখন কার পিঠের মধ্যে বাড়ি পড়বে? ডাক্তারের উপরে। আমরা আসছি, আপনি অক্সিজেন দেন নাই কেন? আমরা আসছি, আপনি একটা ইঞ্জেকশন দিচ্ছেন কেন? বুঝলেন? মারলো কিন্তু মহিলা, দোষ হইল কার? ডাক্তারের। তাহলে পিঠে সবসময় একটা বুলেট প্রুফ ভেস্ট লাগাই যাওয়া, সামনে একটা ভেস্ট লাগাই যাওয়া, ঠিক আছে? ওকে, ব্রেক 6 মিনিট। 6 মিনিট পর এসে আমরা বেসিকের বন্যা বইয়ে দিই। ক্লাস নিয়েছি, লাস্ট ক্লাসটা কত ঘন্টা? 2 ঘন্টা, 2 ঘন্টা বেশি।
মুফতি ভাই, মে আই প্রসিড? থ্যাংক ইউ বড় ভাই। লাইটিং একটু সমস্যা আছে, নিচে ছিল। আমার এই ওয়েলার কাজ করছে না।
আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব খাবার, পরিপাক, দাঁত দেখব এবং স্বাদ কোরক দেখব। ঠিক আছে, এখন আমি একটু বেশি কথা বলবো, আস্তে আস্তে কথা বলবো, তোমরা শুধু শুনতে থাকবা, লিখতে থাকবা। দেখো, এটা হচ্ছে আমাদের পরিপাক নালী। পরিপাক নালীতে বেশ কিছু ব্যাপার স্যাপার ঘটে। এক নম্বর হচ্ছে আমরা কি করি, খাদ্য গ্রহণ করি, এটাকে গিলে ফেলি। এক নম্বর কি করি, খাদ্য গ্রহণ, গলাৎকরণ। বইয়ের মধ্যে লেখা আছে, এখানে মাথায় জোর দেওয়ার দরকার নাই, জাস্ট দেখে যাও। 2 নম্বরটা হচ্ছে খাদ্যটা যখন আমরা গলাৎকরণ করলাম, এখানে আনলাম, বেশ কিছু ব্যাপার ঘটে। একটা নম্বর হচ্ছে দাঁত দিয়ে আমরা খাদ্যটাকে টুকরো টুকরো করি। এই যে পেশিগুলো খাদ্যটাকে ধীরে ধীরে ঠেলে ঠেলে এখানে নিয়ে আসে, বা এই খাদ্যটাকে ঠেলে ঠেলে নিয়ে যায়। এইটার নাম হলো যান্ত্রিক পরিপাক। একটু পরে আমি আসছি যান্ত্রিক পরিপাক কী জিনিস। ওকে, 2 নম্বর হচ্ছে খাদ্যের উপরে বেশ কিছু জিনিস কাজ করে। 1 নম্বর হচ্ছে এনজাইম কাজ করে, খাদ্যগুলোর উপরে অ্যাসিড কাজ করে, খাদ্যগুলোর উপরে বিভিন্ন ধরনের ক্ষার কাজ করে, ক্ষারক কাজ করে। যেমন অগ্নাশয় থেকে যে খাবারগুলো আসে, আমরা যখন অগ্নাশয় পড়বো তখন জানবো যে অগ্নাশয়গুলা অ্যালকালাইন রিচ। অ্যালকালাইন মানে হচ্ছে কি, ক্ষার বা ক্ষারক, রাইট? অ্যালকালাইন রিচ ফ্লুইড, ওখানে এনজাইমের পাশাপাশি কিছু ক্ষারকও আসে। তাহলে দেখো, এনজাইম, অ্যাসিড, ক্ষার এগুলো রাসায়নিক পদার্থ, তাই না? তাহলে 3 নম্বর প্রক্রিয়াটার নাম কি? রাসায়নিক পরিপাক হয় খাদ্যের। তাহলে কিন্তু আমরা শিখে ফেললাম রাসায়নিক পরিপাক কি, মানে খাদ্যবস্তু যখন এনজাইম, অ্যাসিড এবং ক্ষারকের প্রভাবে টুকরো টুকরো হয় বা পরিপাক হয়, সেটার নামই হলো রাসায়নিক পরিপাক। অ্যাসিড, ক্ষার এবং এনজাইম। 4 নম্বর হচ্ছে 1 2 3 4, খাদ্যটাকে আমরা এখান থেকে শোষণ করে, এই যে রক্তনালী আছে, এখান থেকে রক্তনালীতে নিয়ে যাই। তার মানে এটা একটা প্রক্রিয়া যার নাম হলো শোষণ বা অ্যাবজর্পশন, খাদ্যবস্তুর শোষণ। 5 নম্বর একটা প্রক্রিয়া হচ্ছে যে বজ্রগুলো নিষ্কাশন করে আমরা দিলাম, এটা হলো 5 নম্বর প্রক্রিয়া। আরও একটা প্রক্রিয়া আছে, আচ্ছা আরেকটা প্রক্রিয়া আছে, আমি মিস করে গেছি, সেটা হলো খাদ্যবস্তুগুলো পরিপাক নালীতে চলাচল করে। আমি কিন্তু ওটা যান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়েছি, বাট আমি তোমাদের এইটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে খাদ্যবস্তু তুমি গ্রহণ করলা, গলাৎকরণ করলা। 2 নম্বর হচ্ছে যান্ত্রিক পরিপাক। তারও আগে যদি আমরা আরেকটা দিই, ধরা যাক 2, এটার নাম হলো পরিপাক নালীতে খাদ্যবস্তুর সঞ্চালন। তাহলে এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এবার আমরা বেসিকে আসি। তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে বলো তো রাসায়নিক পরিপাক কি, তখন তোমরা বলবা এনজাইম, অ্যাসিড, ক্ষার, এই 3টা। তাহলে 4 নম্বর যদি আমি আরেকটা অপশন দিই, ওইটা হচ্ছে নয়, ওইটা রাসায়নিক পরিপাকের কোনো কারণ নয়। এবার চলে আসি যান্ত্রিক পরিপাক কি। দেখো,
যান্ত্রিক পরিপাক মানে হলো মেকানিক্যাল ডাইজেশন। ডাইজেশন মানে পরিপাক। মেকানিক্যাল শব্দের অর্থ কি? ম্যানুয়াল লেবার। বানান কিন্তু যদি ও ইউ আর দাও তাহলে কিন্তু সন্তান প্রসব করা হয়ে যায়। লেবার মানে সন্তান প্রসব করা, আর এই লেবার মানে হচ্ছে শ্রম দেওয়া। তাহলে বলেন তো যান্ত্রিক পরিপাক মানে কি? মেকানিক্যাল ডাইজেশন। মেকানিক্যাল শব্দের অর্থ কি? ম্যানুয়াল লেবার। মানে ম্যানুয়ালি আমরা যে চেষ্টাগুলো করি, কি করি? খাদ্যবস্তুটাকে আমরা কি করি? দাঁত দিয়ে চিবাচ্ছি, এটা হচ্ছে ম্যানুয়াল লেবার, ম্যানুয়াল শ্রম। এখানে কোনো রাসায়নিক ব্যাপার স্যাপার জড়িত না। 2 নম্বর হচ্ছে জিহ্বা দিয়ে খাবারগুলোকে নাড়াচাড়া করছি। জিহ্বা দিয়ে খাবারগুলোকে লালার সাথে মিশিয়ে দিচ্ছি, তাহলে এটা একটা ম্যানুয়াল কাজ। আবার দেখেন পরিপাক নালীতে খাদ্যগুলো যাচ্ছে, পেরিস্টালসিস। পেরিস্টালসিস কি? প্রিয় স্টুডেন্ট দেখো তো, তোমাকে যেটা পাইপ দেওয়া হয়, পাইপের একটা জায়গায় যদি খাবারগুলো আটকে থাকে, এই যে খাবারটা এখানে আছে, এখানে নিচে নামাতে হবে, তখন তুমি কি করবা? এখানে একবার সংকোচন করবা, খাবারটাই যে এখানে আসবে। আবার এই পেশিটাকে সংকোচন করবা, খাবারটা আরেকটু নিচে নামবে। আবার সংকোচন করবা, খাবারটা নিচে নামবে। আবার সংকোচন করবা, নিচে নামবে। তাহলে ক্রমে ক্রমে সংকোচন বা ক্রমিক সংকোচন, এর নাম কি? পেরিস্টালসিস। তাহলে এখন বলো তো পেরিস্টালসিস কি? তোমরা বলবা পেশির ক্রম সংকোচন, মানে ক্রমে ক্রমে সংকোচন করবে। আমি তো বলেছি একাডেমিক কোর্সে, পেশি কখনো কিন্তু প্রসারিত হয় না। পেশি কি হতে পারে? যদি পেশিকে কারেন্ট দেন, পেশিকে কাজ করতে বলেন, সে শুধু সংকুচিত হতে পারে। পেশিকে বলবেন আর কাজ লাগবে না, তাহলে পেশি আবার আগের অবস্থায় শিথিল হয়ে যাবে। আবার কাজ করতে বলবেন, সংকোচন হয়ে যাবে। কাজ উইথড্র করে নেবেন, সে শিথিল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ক্রমে ক্রমে সংকোচন, পেরিস্টালসিস। তাহলে বলো তো খাদ্য নালীতে খাদ্যগুলো কোন প্রক্রিয়ায় যাতায়াত করে? পেরিস্টালসিস। আমি আপনাদের বলেছিলাম না যে এটা যদি জরায়ু হয়, এই যে এখানে একটা নালী আছে, ডিম্বাণুটা এই জায়গায় চলে আসছে, তাহলে ডিম্বাণুটা এখান থেকে এই জায়গায় কেমনে যাবে? এই যে পেশিগুলো আছে চাপ দেবে, আবার চাপ দেবে, আবার চাপ দেবে, চাপ দেবে। এখানেও কিন্তু পেরিস্টালসিস হয়। দেখছো? ফেলোপিয়ান নালী বা ডিম্ব নালীতেও পেরিস্টালসিস হয়। মহিব, বুঝতে পারছো তুমি? তাহলে এখন বুঝতে পারছো যে রাসায়নিক পরিপাক ওই 3 জন, যান্ত্রিক পরিপাক কোনগুলো? যত ম্যানুয়াল লেবার আছে এগুলো বাদ দিয়ে, যেমন পেরিস্টালসিস 1। তারপর খাদ্য বস্তুর খাবারের মধ্যে তোমার জীবাণু আছে, অ্যাসিড ঢেলে দিয়ে মেরে ফেললা। যদিও অ্যাসিড রাসায়নিক পরিপাক, বাট জীবাণুকে যদি আপনি মারেন তাহলে ওটা কিন্তু যান্ত্রিক পরিপাক। আরও সহজ করে দেয়, যান্ত্রিক পরিপাক কোনগুলা? মনে করবা নড়া চড়ার ব্যাপার স্যাপার আছে, আর মেরে ফেলার ব্যাপার আছে। কেমনে মনে রাখবেন? যে দাঁত দিয়ে আপনি কাটতেছেন, নড়াচড়া করতেছেন না, যান্ত্রিক পরিপাক। জিহ্বা দিয়ে নাড়াচড়া করছেন, যান্ত্রিক পরিপাক। খাদ্যটা যাচ্ছে, পেরিস্টালসিস করছেন, নড়াচড়াইতে হচ্ছে, যান্ত্রিক পরিপাক। আর মেরে ফেলা, মেরে ফেলা মানে কি? অ্যাসিড দিয়ে পাকস্থলিতে জীবাণু মেরে ফেলা। ওকে, তাহলে আমরা পেলাম যান্ত্রিক পরিপাক কি, রাসায়নিক পরিপাক কি। এই পর্যন্ত তো ক্লিয়ার। তাহলে আমরা পার্থক্যটা বুঝে ফেলছি। পরীক্ষায় আসে কিন্তু এগুলা। সুফি ভাই, আমরা যে খাবারগুলো গ্রহণ করি, এই খাবারে কিছু কিছু উপাদান আছে। কি কি উপাদান আছে এই আন্দাজ করেন তো? শর্করা আছে, বাংলা লিখি, আমিষ আছে, স্নেহ আছে, 4 নাম্বার হচ্ছে লবণ আছে খাবারের মধ্যে, 5 নাম্বার হচ্ছে ভিটামিন আছে খাবারের মধ্যে, 6 নাম্বার হচ্ছে পানি আছে।
যদি আমরা শাক বেশি বেশি খাই, শাকের ভেতরে পানি আছে, তাহলে আমাদের প্রস্রাবের পরিমাণ বেশি হবে। তাহলে যারা প্রস্রাব বাড়ায় তাদেরকে ডাইউরেটিক্স বলে। এটা তো আমরা রেশনতন্ত্রে গিয়ে পড়ে আসছি, তাই না? তো আমাদের খাদ্য উপাদান কয়টা? 6টা। খাদ্য উপাদান কয়টা? তোমাদের যেটা জানতে হবে কোনটা খাদ্য কতটুকু করে লাগে। যেমন পানি লাগে 5.5 থেকে 2 থেকে 3 লিটার। দৈনিক পানি কতটুকু লাগে? 2 থেকে 3 লিটার। এভারেজ তাহলে কতটুকু হচ্ছে? 2.5 লিটার। 2.5 লিটার পানি কেমনে আপনি মাপবেন? 1 গ্লাস মানে হচ্ছে আধা সের বা আধা লিটার। তাহলে 2.5 লিটার মানে হচ্ছে 5 গ্লাস। তাহলে 5 থেকে 6 গ্লাস পানি আপনাকে রেগুলার খেতে হবে। পানি আপনি কেন খাবেন? এনি আইডিয়া? আমি কিন্তু বলেছিলাম তোমরা যখন সমুদ্রের সামনে যাবা, নদীর সামনে যাবা, তোমাদের মন ভালো হয়ে যাবে। কেন মন ভালো হয়? কি সম্পর্ক তার সাথে আমাদের? কারণ আমাদের যে শরীর তৈরি হয়েছে 60 থেকে 80% হলো পানি। তাহলে পানির সাথে, নদীর সাথে, সমুদ্রের সাথে আমাদের কিসের সম্পর্ক? পানির সম্পর্ক। আত্মার সম্পর্ক যেমন থাকে, এটা হলো পানির সম্পর্ক। পানির সামনে যাও, দেখো মন ভালো হয়ে গেছে। তাহলে পানি কেন আমাদের লাগে? দেখো তো, আমাদের শরীরে একটা কোষ, এই যে কোষ প্রাচীর যদি হয়, এটা উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে কোষ প্রাচীর নাই। তাহলে যা কিছু আছে এই জায়গায়, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো আছে, গোলজি বডি আছে, সেন্ট্রিওল আছে, নানাবিধ জিনিস আছে, সবগুলো মিলে হলো প্রোটোপ্লাজম। কি? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমে পানি লাগে আমাদের, অনেক পানি লাগে। পানি না থাকলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যেত। তাহলে বলো তো, তুমি না খেয়ে আসো, তোমার শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে, প্রস্রাব তো হবেই কম বেশি। তাহলে তোমাকে পানি খেতে হবে। কেন পানি খেতে হবে? কারণ এগুলোতে পানি পৌঁছাইতে হবে। পানি পৌঁছানো মানে কি? প্রোটোপ্লাজমকে ভিজিয়ে রাখা, তাই না? তাহলে পানির কাজ কি? প্রোটোপ্লাজম সিক্ত রাখা, রাইট? ভেজা রাখা। 2 নম্বর হচ্ছে পানি ছাড়া বিক্রিয়া হয়। পানি ছাড়া কিন্তু বিক্রিয়া হয় না। তাহলে দ্রবণ লাগে, দ্রবণে বিক্রিয়া হয়। তাহলে আমাদের শরীরে যত বিক্রিয়া আছে সবগুলোর জন্য পানি লাগবে। আমাদের শরীরে যে বিক্রিয়াগুলো আছে এদেরকে বলা হয় মেটাবলিজম। কি বলা হয়? মেটাবলিজম। মেটাবলিজমের ইংলিশ হচ্ছে এইটা, এইটার বাংলা হচ্ছে বিপাক। তাহলে আমাদের শরীরে যত বিক্রিয়া হয় এদের নাম কি? মেটাবলিজম। প্রিয় স্টুডেন্ট দেখো, মেটাবলিজম শব্দের অর্থ কি? মেটা শব্দের অর্থ হলো চেঞ্জ, আর ইজম একটা তো প্রক্রিয়া। ইজম মানে কি? একটা ধর্ম। সুফিজম, বুদ্ধিজম, হিন্দুইজম, এটা একটা ধর্ম, একটা স্বভাব মানুষের। তাহলে মেটাবলিজম হচ্ছে একটা ধর্ম, একটা স্বভাব, যেখানে কি হয়, একটা জিনিস আর একটা জিনিসে চেঞ্জ হয়, ওইটা এটাতে চেঞ্জ হয়। যেমন তুমি ভাত খাচ্ছ, এটা চর্বিতে রূপান্তর হচ্ছে, চর্বি প্রোটিনে রূপান্তর হচ্ছে, তোমার শরীরে প্রোটিনটা ইউরিয়ায় রূপান্তর হচ্ছে। এগুলো কি? মেটাবলিজম বা বিপাক। বিপাক মানে হচ্ছে বিশেষ ধরনের পরিপাক বা বিশেষ ধরনের পরিবর্তন। বোঝা গেল? তাহলে বিপাক কোথায় হয় সুই ভাই? আমাদের শরীরের কোষের মধ্যে। দেখো তাহলে বিপাক শব্দটা আসলে পরিপাক আসে। তাহলে পরিপাক কোথায় হয়? পরিপাক নালীতে। বিপাক কোথায় হয়? কোষে। ইন্টারেস্টিং জিনিস না? তাহলে আমাদের পানির দরকার কতটুকু? 2 থেকে 3 লিটার। এভারেজ কত? 2.5 লিটার। কারণ আমরা প্রত্যেক দিন প্রায় 2 লিটার হচ্ছে মূত্র ত্যাগ করি। শ্বাস মানে 2 লিটার মধ্যে কিছু মূত্র ত্যাগ করি, শ্বাসের মাধ্যমে কিছু বের হয়ে যায়, বাকি রইল কি? ঘাম। ঘামের মাধ্যমে কিছু বের হয়ে যায়। তো সব মিলায় কত হলো? 2500 ml। তাহলে 2500 ml আমাকে প্রত্যেক দিন খেতে হবে। সুস্থ স্বাভাবিক মানুষ 18+ বা 80 হলেই, 18 হলেই। তাহলে আমরা কিন্তু একটা পড়ে ফেলছি। তাহলে আমাদের শরীরে তো অনেক বিক্রিয়া করতে হবে, পানি লাগবে। এই জন্য আমাদের খাবারের মধ্যে পানি আছে। তোমরা আমার কথা বুঝতে পারতেছো? এম আই ক্লিয়ার টু ইউ?
বোর্ড ক্লিয়ার আছে, একেবারে ক্লিয়ার আছে। আচ্ছা, এবার আসি আমরা ভিটামিনে। ভিটামিন তোমার শরীরে কি কি করতে পারে দেখো। তোমার শরীরে বৃদ্ধি ঘটায়, সে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দুই নম্বর হচ্ছে তোমার শরীরের রোগ প্রতিরোধ মানে কি, ইমিউনিটি যেটা আছে তোমার শরীরে, ইমিউনিটি বৃদ্ধি করে বা প্রতিরক্ষা বা সুরক্ষা বৃদ্ধি করে। কেমনে করে আমি তোমাদের দেখাই, তোমরা তো এতদিন শুধু পড়ে আসছো। প্রিয় স্টুডেন্ট, তুমি যখন ধীরে ধীরে বড় হও তোমার কি কি লাগবে, তোমার হাড্ডিগুলো বড় হবে, হাড্ডিগুলোকে শক্ত করতে হবে। যদি না শক্ত করি তাহলে কি হবে, ভেঙে যাবে। তাহলে তোমার শরীরে হাড্ডি শক্ত করার জন্য ক্যালসিয়াম লাগবে, ফসফরাস লাগবে। তাহলে দেখো ভিটামিন ডির কথা তোমরা তো শুনছো। ভিটামিন ডি কি করে, ভিটামিন ডি আমাদের পরিপাক নালী আছে, পরিপাক নালী থেকে এই যে রক্তনালীতে ফসফরাস ক্যালসিয়াম নিয়ে যায়, গেলে কিন্তু আমাদের বৃদ্ধিটা ঠিকঠাক হয়। আবার দেখো এই যে ক্যালসিয়ামটা নিয়ে যাইতে পারছে বলে কিন্তু আমাদের শরীরে কি তৈরি হয়, ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের বৃদ্ধি কিংবা ভালো থাকার জন্য জরুরি, তাই না? তাহলে ভিটামিন ডি কেন লাগে দেখো, এগুলো গিয়ে ভিটামিন ডি বানাচ্ছে, আবার ভিটামিন ডি এগুলো শোষণ করে নিয়ে যাচ্ছে। ভিটামিন ডি আমাদের কি করতেছে, আমাদের হচ্ছে ত্বকে কাজ করছে, আমাদের শরীরে উৎপন্ন হচ্ছে, হওয়ার পর এই যে এগুলো শোষণ করে নিয়ে যাচ্ছে, তাতে অস্থিটা শক্ত হচ্ছে। এক, দুই নম্বর হচ্ছে মাঝে মাঝে বলে না সিবিট খাও, কেন? এই যে আপনার মুখে ঘাটা হইতেছে, মানে কি আপনার এখন প্রতিরক্ষাটা কমে গেছে, এমনিতে মুখে ঘা হইতেছে। এই যে করোনা আসার সময় বললো না যে আমাদের শরীরে ইমিউনিটিটা বাড়াতে হবে, প্রতিরক্ষা বাড়াতে হবে, বলে করোনা ভাইরাস এসে আমাদের বিপদ ঘটাবে। তখন কি বলছিল, ভিটামিন সি খাও। ভিটামিন সি মানে কি, আপনি একটু লেবু জাতীয় মিষ্টি ফলগুলো একটু বেশি খান, আপেল কমলা একটু বেশি খান, লেবু পানি খান। তাহলে ভিটামিন সি কি করে, ভিটামিন সি এই যে আমাদের ইমিউনিটিটাকে কি করে, বুস্ট করে অনেক গুণে। মানে তোমার শরীরে ইমিউনিটিটা আছে, এটাকে হঠাৎ করে আরো বাড়ায় দেয়। এবার বুঝতে পারছেন কেমনে আমাদের শরীর বৃদ্ধি করে, কেমনে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমি যেগুলো বলছি সব বই থেকে বলছি, একটাও বাইরে থেকে বলি নাই, সব জানতে হবে, ঠিক আছে? ওকে, সই ভাই ভিটামিন বুঝতে পারছেন কেন ভিটামিন খেতে হবে? আবার ভিটামিন সি বেশি বেশি খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়, খুব সাবধান, একদিনে 2-4টা খায়ও না, বাথরুমে একটু বেশি সময় লাগবে। অ্যানাল ফিশার হতে পারে। অ্যানাল ফিশার মানে কি, মলদ্বারের চারপাশটা কেটে 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 যেতে পারে, ব্লিডিং হতে পারে, খুব ব্যথা লাগতে পারে, মল ত্যাগে আবার ভয় পেয়ে যাবা, আর বাথরুমে যাওয়ার সাহস করতে পারবা না। অ্যানাল ফিশার কাদের বেশি হয়, ফিমেলদের বেশি হয়। কারণ ফিমেলরা কি করে, দীর্ঘক্ষণ রাস্তাঘাটে চলাফেরা করতে হয়, তাদেরকে বাইরে অফিসে যেতে হয়, সবসময় বাথরুম পাওয়া যায় না, সিকিউরিটি নাই, বাথরুমে যেতে পারে না। মায়েরা, তাহলে মায়েরা কি করে, খাবার খাওয়ার পর বাথরুমে আটকে রাখে। বাথরুম আটকে রাখলে কি হবে, আমি তো বলেছি যে একবারে মলাশয় পর্যন্ত শোষণ চলতে থাকে। তাহলে বাথরুম থেকে কি হয়, মল থেকে পানিগুলো শোষণ হয়ে চলে যায়, লবণগুলো শোষণ হয়ে চলে যায়, তাহলে মলগুলো আরও শক্ত হয়ে যায়। মল যখন শক্ত হবে, রাস্তাতে যাওয়ার সময় কি করবে, রাস্তাকে কেটে কেটে দেবে, তাই না? তখন অ্যানাল ফিশার তৈরি হয়। আবার মল যদি দীর্ঘক্ষণ থাকে তাহলে তাদের কি হয়, ক্যান্সার হয়, কোলন ক্যান্সার। তাহলে বাথরুমের চাপ কখনো কি করা যাবে না, আটকে রাখা যাবে না। আবার বেশি বেশি গেলেও সমস্যা আছে। মোবাইল নিয়ে যাবা কমোডে, বই নিয়ে যাবা, পেপার নিয়ে যাবা, তুমি টেরে পাবা না তুমি কতক্ষণ আছো, তুমি টেরে পাবা না কতক্ষণ চাপ দিচ্ছ তুমি। তাহলে তোমার কি হতে পারে, তোমার পাইলস হতে পারে, তোমার ফিস্টুলা হতে পারে, তোমার ফিশার হতে পারে। খুব সাবধান। আগের 500 ছিল, এখন 500, কত হলো, 1000। লুক,
লবণ, লবণ কিন্তু আমাদের শরীরে সব কাজ করে। তাহলে লবণ নিয়ে আমি আর কিছু বলবো না, বইতে যা লেখা আছে তাই দেখবা। একটা মানুষ মারা যেতে পারে লবণের অভাবে। ডায়রিয়া হয়েছে, ডায়রিয়ার সময় কি যায়? লবণ যায়, মানুষটা মারা গেল কিছুক্ষণের মধ্যে। লবণ চলে গেলে প্রেশার নষ্ট হয়ে যায়, প্রেশার আর থাকে না, তখন কিডনি ফেল করে, মানুষটা মারা যায়। শর্করা লোক 450 থেকে 600 গ্রাম। কার্বোহাইড্রেট কি পড়ছি আমরা? শর্করা বা কার্বোহাইড্রেট। আবার দেখো স্টার্চ মানে কিন্তু শর্করা না, স্টার্চ হচ্ছে শর্করার একটা পার্ট। স্টার্চ মানে হলো শ্বেতসার। শ্বেতসার কি, ওইটা নিয়ে আমরা আরেকদিন পড়বো। শর্করা মানে হলো কার্বোহাইড্রেট। আমরা ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, গমের আটা টাটা যা খাচ্ছি সব কিছুই হচ্ছে শর্করা। শর্করা কি করে দেখো, শর্করা হচ্ছে গ্লুকোজের পরিমাণ, গ্লুকোজের পলিমার। অনেকগুলো গ্লুকোজ থাকে। গ্লুকোজ কি? গ্লুকোজটা যদি আমরা ভাঙি আমাদের শরীরে কি উৎপন্ন হয়? এটিপি বা শক্তি উৎপন্ন হয়। তাহলে বলো তো শর্করা কি করে? আমাদের শক্তির উৎস হিসেবে কাজ করে, শক্তি দেয়। তাহলে আমি যদি শক্তি পাই, আমার কাজের ক্ষমতা বাড়বে কি না? তাহলে আমার কার্যক্ষমতা বৃদ্ধি পায়। বইয়ে এটাই লেখা আছে। তাহলে শর্করা শক্তি দেয়, আমার কার্যক্ষমতা বৃদ্ধি পায়। দেখো সব পড়তে হবে তোমাদের, এখন ভালো করে পড়ো, সময় নাও, পরে গিয়ে আমরা কম পড়বো। শর্করা যেহেতু বলছি, এবার আমিষে লিপিডে চলে আসি। লিপিডও কিন্তু শর্করার মতোই। শর্করা যদি আপনি এই যে এতগুলো খান, এই যে এই পার্টটুকু হবে কি আপনার শরীরে তখনই খরচ হয়ে যাবে। আপনি যে ভাত খান এতগুলো বা শর্করা খান, খরচ হয়ে গেল। ওকে, এই যে এটা দেখতেছেন, এই পার্টটুকু সঞ্চিত থাকবে। এই পার্টটুকু কি আকারে? গ্লাইকোজেন। আমরা তো জানি জেন মানে যারা জেনেসিস করে বা তৈরি করে। কি তৈরি করে? গ্লাইকো বা এই যে গ্লুকোজ তৈরি করে। তাহলে আমার শরীরে কি হবে? আমি 3 প্লেট ভাত খেলাম, 1 প্লেট ভাত সাথে সাথে খরচ হয়ে গেল। 1.5 প্লেট ভাত আছে, এই 1.5 প্লেট ভাত গ্লাইকোজেন হিসাবে আমার শরীরে থাকছে। কোথায় কোথায় থাকছে? সঞ্চয় স্থান আমার শরীরে কোথায় কোথায়? গ্লাইকোজেনের 2 জায়গা, একটা হলো যকৃৎ আর একটা হলো পেশি। কেন পেশিতে রাখতে হয়? কারণ পেশির কাজ করতে হয় সাথে সাথে যেন পায় সে। পেশি যে সঞ্চিত থাকবে, পেশিতেই ভাঙবে, গ্লুকোজ হবে, গ্লুকোজ থেকে পুষ্টি এটিপি হবে, এটিপিটা পেশি ব্যবহার করবে। আর যকৃৎ যেহেতু আমাদের সারা শরীরের সাথে কানেকশন আছে, তাহলে যকৃতে আমরা সঞ্চয় রাখবো কেন? কোথাও লাগলে যকৃৎ ওগুলোকে ভেঙে 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 সারা শরীরে পাঠিয়ে দেবে, কারণ সব বিক্রিয়া তো ওখানে হয়, তাই না? দেখো এই যে পার্টটুকু দেখতেছো তোমরা, এই পার্টটুকু কিসে পরিণত হয়? চর্বিতে পরিণত হয়। কিসে পরিণত হয়? চর্বিতে পরিণত হয়। প্রিয় স্টুডেন্ট দেখো, আমরা সরাসরিও চর্বি খাই, আবার ভাত খাচ্ছি, ওটা চর্বি হিসাবে জমা থাকতেছে। তাহলে এখন বলো তো একটা সিকোয়েন্স, প্রথমে কি হিসাবে কাজে লাগলো? ভাত খেলে গ্লুকোজ, গ্লুকোজটা কাজ শেষ, তাহলে অতিরিক্ত গ্লুকোজটা কী হিসাবে জমা থাকবে? গ্লাইকোজেন। গ্লাইকোজেন লেভেল শেষ, মানে আমি যতটুকু গ্লাইকোজেন জমাইতে পারবো, তার অতিরিক্তটা কি হবে? চর্বি। চর্বি কোথায় থাকে? পাছায় থাকে, পেটে থাকে, বুকে থাকে। কোথায় থাকে? পেটের চারপাশে, কোমরের চারপাশে, বাটকে থাকে, বুকে থাকে। বোঝা গেল? আমেরিকান যদি হও, তাহলে আমেরিকানদের কী হয়? সারা শরীরে থাকে। দেখবা যে ওরা যদি মোটা হয়, আমাদের মতো তো খারাপ লাগে না। আমরা যদি মোটা হয়, আমরা কী হয়ে যাই? পেটটা বড় হয়ে যায়। আমাদের এটা ভাত খাওয়ার জন্য এই চর্বিটা এরকম। তোমরা যদি প্রোটিন খাইতা, বেশি বেশি করে মাংস টাংস খাইতা, তাহলে তোমাদের শরীর সারা শরীরে চর্বিটা জমতো। ওটাকে বলে ডিফিউজ ওবেসিটি। আর আমরা যেটা খাই, এটা হচ্ছে
সেন্ট্রাল বা সেন্ট্রিপেটাল ওবেসিটি এরকম কিছু একটা নাম আছে। ওকে, তাহলে আমেরিকানদের পেট বড় না, আমেরিকানদের সারা শরীরটাই বড় হয়ে যায়। রাত ঠিক বলছি? হু নোজ বেটার দ্যান ইউ। প্রেসিডেন্ট দেখো, ইন্টারেস্টিং একটা জিনিস, আমাদের শরীরে যে চর্বিটা জমে থাকে, তাহলে দেখো তো গ্লুকোজ ভাঙলে যদি এটিপি হয়, তাহলে গ্লাইকোজেনগুলো গ্লুকোজ হয়ে আবারও এটিপি উৎপন্ন করছে, তাহলে চর্বিগুলোও কি এটিপি উৎপন্ন করছে কি না? সোর্স তো একই। তাহলে স্নেহদ্রব্য থেকে কি উৎপন্ন হয়? এটিপি বা শক্তি। তাহলে এটাও একটা শক্তির উৎস হিসেবে কাজ করে। এক, এটিপি কি? এটা একটা তাপ শক্তি। তাহলে আমাদের শরীরে তাপ উৎপন্ন করে। তাহলে যাদের চর্বি বেশি তাদের গরম লাগে বেশি, ঠিক না? কারণ চর্বি ভাঙে গরম লাগে বেশি। আরও একটা জিনিস, আমাদের শরীরে যে তাপমাত্রা আছে এটা সে নিয়ন্ত্রণ করে। তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করে? এনি আইডিয়া? আচ্ছা তোমরা দেখো তো, এটা হলো আমাদের কোষ। ওকে, এই কোষ ঝিল্লিটা আমি নিয়ে নিলাম, জুম করতেছি, এরকম ফ্লুইড মোজাইক মডেল, তাই না সুই ভাই? আমরা পড়ছি কি সুই ভাই? লিপিড। আচ্ছা তোমরা আমাকে বলো তো এই জিনিসগুলো কি? ফসফোলিপিড কিনা? ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে বলো তো স্নেহদ্রব্য আর কি করে? কোষ ঝিল্লি গাঠনিক উপাদান, রাইট? আবার কোষ ঝিল্লিতে যে কাজগুলো হবে, ভেদ্যতা হবে, কোন জিনিস আসতে পারবে পারবে না, এরাই কিন্তু নির্ধারণ করবে ফসফোলিপিডগুলা, লিপিডগুলা। তাহলে কোষ ঝিল্লির ভেদ্যতা নিয়ন্ত্রণ করে তারা, ঠিক আছে? তাহলে আমরা কতগুলো কাজ পেলাম? তাপ উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে, আমাদের শরীরে তাপ শক্তি নিয়ন্ত্রণ করে, কোষ ঝিল্লির গাঠনিক উপাদান, কোষ ঝিল্লির ভেদ্যতা নিয়ন্ত্রণ করে। ভেদ্যতা মানে হচ্ছে ভেদ করা, এরা কখনো শক্ত হয়ে থাকে কখনো কঠিন। আচ্ছা বলি কেমনে তাপ শক্তি নিয়ন্ত্রণ করে? এরা আমাদের ত্বকে থাকে, এরা যদি বেশি থাকে আমাদের গা গরম থাকে, এরা যদি কম থাকে আমাদের ঠান্ডা শীত লাগবে। তাহলে যারা শুকনো মানুষ তারা কিন্তু যদি শীত প্রধান দেশে যায় তারা বেশি কষ্ট পাবে, আর আমরা যারা একটু মোটা কাটা তারা কিন্তু শীত প্রধান দেশে গেলে বেশ আরামে থাকবো। চর্বি তো আছে, চর্বির মধ্যে আগুন লাগাই দেবো, তাই না? কেমন আগুন লাগাবেন সুই ভাই? ম্যাচ জ্বালাইলাম, এখানে লাগাই দিলাম, এরকম কিছু? তাহলে পেছনে আগুন লাগাবেন। ওকে, একটা জিনিস মনে রাখো, শর্করা যদি এতগুলো খাওয়া লাগে, চর্বি একটুকু খেলে হয়। তাহলে শর্করা থেকে বহুগুণ বেশি শক্তি তৈরি করে চর্বি। ওকে, এটা একটা। 2 নম্বর হচ্ছে শর্করা তো র্যাপিড এনার্জি, সাথে সাথে ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে, কিন্তু চর্বি শক্তি উৎপন্ন করলে আরও যেতে হয়, তার মানে এটা হচ্ছে সঞ্চিত এনার্জি। তাহলে এখন বলেন তো কোনটা রেডিমেড এনার্জি বা প্রস্তুত শক্তি? শর্করা। তাহলে চর্বি কি? স্টোরেজ বা সঞ্চিত শক্তি, ঠিক আছে? ওকে, আমি কি ব্রেক দিব? ব্রেক দিব না? আমি কিন্তু শেষ দিকে চলে আসছি। সুমি ভাই, আমাদের শরীর গঠন কারা করে আসলে? প্রোটিন, ঠিক না? তাহলে বলো তো কোষকে গঠন করবে প্রোটিন। আমাদের শরীরে যদি একটা কোষ নড়ে যায়, চলে যায়, ক্ষত হয়ে গেল, ক্ষতটা পূরণ করা মানে কি? নতুন কোষ তৈরি করা। তাহলে ক্ষত পূরণ কে করবে? চর্বি, প্রোটিন। আবার দেখো তো আমার শরীরে যে এনজাইম তৈরি হবে, এনজাইম তো সবাই প্রোটিন, সমস্ত এনজাইমে প্রোটিন। আমাদের শরীরে যে হরমোন তৈরি হয়, বেশিরভাগ হরমোন কি? প্রোটিন। তাহলে হরমোনও এরা তৈরি করে, তাই না? তাহলে আমাদের শরীরে আমরা প্রোটিনের মাধ্যমে এগুলো তৈরি করি। তাহলে তোমাদের কি পড়তে হবে? খাদ্য উপাদান 6টার নাম, কতটুকু করে লাগে, তার কাজ কি, আমি সব ব্যাখ্যা দিয়েছি।
তোমরা একটু কমেন্টে বলো যে ভাইয়া বোঝা যাচ্ছে, গল্প টল্প বলেন, অনেকক্ষণ ধরে তো বলাইতেছে, বলো কিছু। এক ঘন্টা 42 মিনিট হয়ে গেছে। তাহলে তোমাদের একটা আমি গুড নিউজ দিয়ে দিই। গুড নিউজটা হচ্ছে আজকে তোমাদের ছুটি। পরের দিনে কিন্তু আর এত কথা বলবো না, পরের দিনে খালি বেশি হবে, আস্তে ধীরে। ওকে, সবার জন্য শুভকামনা। আর এই যে আজকে যতটুকু পড়িয়েছি এইটা থেকে পরীক্ষা হবে না, কারণ অল্প একটু পড়িয়েছি। তাহলে পরের দিনে পরীক্ষা হবে কিন্তু নগ্নবীজি এবং আবৃতবীজি ফুল চ্যাপ্টার থেকে 20 মার্কসের পরীক্ষা হবে। তো সেই দিনে যারা ভালো করবো তাদের জন্য আমি গিফট ইনস্ট্যান্ট পাঠিয়ে দেবো। ভালো থাকো, সুস্থ থাকো।